প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো এই শুভকামনা করে ক্লাস শুরু করছি। গত ক্লাসে আমরা ভাব সম্প্রসারণ নিয়ে কথা বলেছিলাম এবং ভাব সম্প্রসারণ যদিও বলেছিলাম যে বিষয়টা তোমরা নিজেরাই পড়ে নিতে পারবে, পড়ে নেওয়ার মতো বিষয়। তারপরে আমরা ক্লাসে নিয়েছিলাম কিছু নিয়ম কানুন জানার জন্য। আজকে আমরা একইভাবে একটু সারমর্ম বা সারাংশ নিয়ে কথা বলবো। এই বিষয়ে কিন্তু অনেক কিছু যে জানার আছে, তোমরা যে লিখতে পারো না তা নয়। সারাংশ বা সারমর্ম তোমরা লিখে লিখে অভ্যস্ত। তারপরেও আজকে আমরা একটু নিয়ম কানুন এই সম্পর্কে অল্প একটু কথা বলব। সারাংশ বা সারমর্ম, দেখো সারাংশ কাকে বলে এটা অজানা কথা নয়। তোমরা তো লেখো, তোমরা জানো কোনটাকে সারাংশ বলে। তারপরেও আমরা আরেকটু জেনে নিতে পারি যে উদ্ধৃতাংশ বা অনুচ্ছেদের মূল ভাবটা বজায় রেখে তাকে যখন সংক্ষিপ্ত করে লেখা হয়, খুব ছোট করে লেখা হয়, সেটাই হলো সারাংশ বা সারমর্ম। মানে সারাংশ মানে হলো আসল কথা, যে কথাটা বলতে চাচ্ছে, মানে কোন বিষয়টা সারাংশ করতে হয়। সাধারণত খুব গুরুত্বপূর্ণ কোনো প্রবন্ধ অত বড় একটা হয় না, ধরো কোনো অনুচ্ছেদ বা কোনো কবিতার একটা স্তবক তুলে দেওয়া হলো, দুটো স্তবক তুলে দেওয়া হলো, গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ কবিতাগুলো বা বিশেষ বিশেষ অনুচ্ছেদগুলো, সেগুলোকে আমাদের সারমর্ম বা সারাংশ হিসেবে তার যে মূল কথাগুলো আমাদের লিখতে হয়। তাই এর অর্থ হলো আসল কথাটা। অত কথায় তো কাজ নাই, আমাদের আসল কথাটা জানতে হবে, মূল কথাটা জানতে হবে। আমরা বলি না যে অনেক সময় কেউ লম্বা করে যখন কথা বলে আমরা বলি সার কথাটা বল, সারাংশটা বল, অত কথা শোনার সময় নেই। ঠিক তেমনি বেশি কথা যেখানে থাকে সেই বেশি কথার ভেতর দিয়ে ছোট্ট কথাটা, মূল কথাটা, আসল কথাটা খুঁজে বের করাটাই হলো সারাংশ বা সারমর্ম। এটা কিন্তু জীবনের ক্ষেত্রেও সারমর্মের একটা গুরুত্ব আছে, বুঝতে পারছো? এখনকার জীবন কি মানে খুব মানুষের সময় খুবই কম, তাই না? এখন আর সময় নেই বেশি কথা শোনার, সময় এখন আর মানুষের নেই, মানুষ খুবই ব্যস্ত। এখন সব কিছু থেকে আমাদের সার কথাটা বলতে হয়, সার কথাটা শুনতে হয়, সার মর্ম সার বস্তুটা বের করে আনতে হয়। এই জন্য কিন্তু সারাংশ তোমরা শিখবা, লেখবা, সারাংশ পড়বা, কিন্তু সেই সাথে সাথে সারাংশ বা সারমর্ম এই জিনিসটা কিন্তু জীবনের সাথেও খাটাতে হবে, জীবনের সাথেও এই বিষয়টাকে একটা সমন্বয় ঘটাতে হবে। দেখো এখানে লেখার কিছু নিয়ম আছে। সারমর্ম সারাংশ যখন দেওয়া থাকে সেখান থেকে তোমরা কি করবে, প্রথমে নির্ধারিত অংশটা কিন্তু কয়েকবার পড়বে, কারণ সারাংশ ভাব সম্প্রসারণ যেটা একবার দেখে এমনি লেখা যায়। সারমর্ম লিখতে গেলে বিষয়টা ভালো করে বুঝে, হ্যাঁ যদি তোমাদের কমন বিষয় আসে আগে পড়া, তাহলে তোমরা লিখতে পারবা, সঙ্গে সঙ্গে পড়ারও প্রয়োজন নাই। কিন্তু যদি কমন বিষয় না আসে তখন নির্ধারিত যে অংশটা সেটা ভালো করে পড়ে তার মূল আসলে কি বলতে চাচ্ছে সেই মূল কথাটা জানার চেষ্টা করবে। তারপরে আরেকটা বিষয় হলো যে মূল ভাব না বুঝে শুধু যে অনুমানের উপর নির্ভর করে লিখবে তা কিন্তু নয়। অনুমানের উপর নির্ভর করে তুমি এটা তো বানিয়ে লেখার কিছু নয়, বুঝতে পারছো? ভাব সম্প্রসারণের জন্য নিজের কথা লিখতে পারি, যত ইচ্ছে খুশি আমরা ওটাকে দীর্ঘায়িত করতে পারি, কিন্তু সারাংশ হলো যেটা আছে সেইখান থেকেই তোমাকে নির্যাসটা বের করে আনতে হবে। আরেকটা বিষয় খেয়াল করতে হবে, ভাবের পুনরাবৃত্তি এটা এড়িয়ে যেতে হবে। এক বিষয় বারবার বলা যাবে না, যে বিষয়টা তুমি বলো অতটুকু অল্প করে বলবে, তার ভিতরে আবার এক বিষয় বারবার বলার তো সুযোগ নাই। হ্যাঁ, এই জন্য পুনরাবৃত্তি যেন না হয়। কোনো শব্দের অর্থ যদি না বুঝতে পারো কিংবা কোনো বাক্যের অর্থ যদি না বুঝতে পারো, তাহলে তার আগের বা পরের শব্দ অথবা বাক্য পড়ে সেটার অর্থ থেকে ওই অর্থটা কিন্তু বুঝে নিতে হবে। এটা উপস্থিত বুদ্ধি। মানুষের অর্থ না বুঝে কি করবে বসে না থেকে যখন আগের পরের বাক্য থেকে তোমাকে জেনে নিতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সারমর্ম সারাংশ লেখার ক্ষেত্রে, সেটা হলো এর আকার সম্পর্কে, আকৃতি সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। যেমন 3 থেকে 4 লাইনের বেশি যেন কখনোই না, 3 লাইন হলে সবচেয়ে ভালো হয়। তুমি যদি তার থেকে ছোট করতে পারো তাও ভালো। তুমি যদি 2 লাইনে তুমি মনের ভাবটা প্রকাশ করতে পারো বা আসল কথাটা তুমি ব্যক্ত করতে পারো, তাহলে 2 লাইনে লিখবে। যদি একটু বড় করতে হয় 3 লাইন, 4 লাইন এর বেশি যেন না হয়, বুঝতে পারছো? 3 বা 4 লাইনের ভেতর সীমাবদ্ধ অবশ্যই, কোনো ক্রমে 5 লাইনের বেশি হবে না। 5 লাইন কিন্তু স্ট্যান্ডার্ড লেখা নয়, কিন্তু যদি কেউ 5 লাইন লিখেও বসে সে যেন 5 লাইনকে কখনো অতিক্রম না করে। এই জন্য সবচেয়ে বড় কথা সারাংশের আকার এবং আকৃতি এই বিষয়ে খুব সচেতন থাকতে হবে। দেখো এটা একটা উদাহরণ এখানে দেওয়া আছে, তোমরা
দেখতে পারো ছোট্ট একটা উদাহরণ, যে আমার বলিতে কাজী নজরুল ইসলামের একটা প্রবন্ধের একটা অংশ। আমার বলিতে দ্বিধা নাই যে আমি আজ তাহাদেরই দলে, যাহারা কর্মী নন ধ্যানী, যাহারা মানব জাতির কল্যাণ সাধন করেন কর্ম দিয়া সেবা দিয়া, তাহারা মহৎ যদি নাই হন অন্তত ক্ষুদ্র নন। ইহারা থাকেন শক্তির পেছনে রুদির ধারার মতো গোপন, ফুলের মাঝে মাটির মমতা রসের মতো অলক্ষ্যে। এই যে বিষয়টা একটা প্রবন্ধের অংশ এখানে দেওয়া আছে, তোমাদের করতে হবে কি, প্রথমে ধরো এটা তোমাদের পড়া নেই, তোমরা জানো না, প্রথমে এটা 2-3 বার পড়বে, পড়ার পরে তারপরে এটা দেখতে হবে যে এখানে কি বলতে চাচ্ছে, আসলে কি বলতে চাচ্ছে। এখানে 2 বার পড়লে কিন্তু বোঝা যাচ্ছে যেখানে বলতে চাচ্ছে কাদের কথা, যারা কর্মী তো আছে কত, কিন্তু কর্মীদেরও অনুপ্রাণিত করেন যারা, সেই ধ্যানী মানুষ, সেই জ্ঞানী মানুষ, তাদের কথাই বলা হচ্ছে। বুঝতে পারছো? এটা কিন্তু এখানে পড়ে 2 বার পড়লে বোঝা যাচ্ছে যে কাদের দলে আমি ধ্যানী মানুষের দলে, যারা কর্মী নন। কর্মীদের পেছনে এরা শক্তি যোগাচ্ছেন, কর্মীদের মানে যে এখানে তুলনা দিচ্ছে না, যে রুদির ধারার মতো গোপন, ফুলের মাঝে মাটির মমতা রসের মতো অলক্ষ্য, অর্থাৎ ধ্যানীদের কথাই বলা হচ্ছে, জ্ঞানীদের কথা বলা হচ্ছে। দেখো এর সারাংশ কি করা হলো, যে 2 লাইনে, মাত্র 2 লাইনে এর সারাংশ করা সম্ভব। মানব জাতির কল্যাণে ধ্যানীরা অন্তরালে থাকলেও তারা কর্মী থেকে শ্রেষ্ঠ। ধ্যানের কাজ মহৎ বলেই তারা কর্মীর অন্তরে প্রেরণা জুগিয়ে থাকেন। ব্যাস 2 লাইন হয়ে গেল, এর বেশি লেখার কোনো প্রয়োজন কিন্তু নাই। বুঝতে পারলে? খুব ছোট্ট করে সংক্ষিপ্ত করে লিখতে হবে, কিন্তু আসল কথাটা কিন্তু লিখতে হবে, আসল কথাটা এড়িয়ে গেলে হবে না। আসল কথাটা যদি তুমি 1 বাক্যে প্রকাশ করতে পারো, 1 বাক্যে সারাংশ হবে, কোনো সমস্যা নাই, কিন্তু আসল কথাটা বলা চাই। বুঝতে পারছো? একটা বিষয় এখানে খেয়াল করো, আমরা 2টো কথা এখানে, একটা হলো সারাংশ আর একটা হলো সার মর্ম। এখন সারাংশ কোনটা? গদ্যের ক্ষেত্রে, অর্থাৎ গদ্য লেখা, প্রবন্ধ, অনুচ্ছেদ, এখান থেকে যেটা আমরা বের করে আনি আর কি লিখি, এটা হলো সার অংশ, অর্থাৎ সার অংশ, মূল অংশ যেটা, সেটাকে আমরা বের করে নিয়ে ওখান থেকে লিখি। হ্যাঁ, আর একটা কথা আছে সার মর্ম, ওখানে থাকে কিন্তু সারাংশ বা সার মর্ম। সার মর্মকে সাধারণত কবিতার ক্ষেত্রে, পদ্যের ক্ষেত্রে সার মর্ম কথাটা আমরা ব্যবহার করি। সার মর্ম অর্থাৎ মর্ম কথা, মর্ম উদ্ঘাটন করতে হয়। গদ্য লেখা তো পড়লে বোঝা যায় এখানে কি বোঝাতে চেয়েছে, তাই না? গদ্য সহজ, পড়লে বোঝা যাচ্ছে, কিন্তু কবিতা অনেক সময় কি বোঝাতে চাচ্ছে এটা বুঝতে হলে আমাদের একটু ভাবতে হয়, একটু উপলব্ধি করতে হয়, অর্থাৎ মর্মটাকে উদ্ঘাটন করা। এই জন্য কবিতার ক্ষেত্রে যেটা আমরা লিখি সেটা হলো সার মর্ম। বুঝতে পারছো? এটা খেয়াল করে তোমাদের পড়তে হবে। বললাম না যে 2-3 বার পড়লে তোমরা বুঝতে পারবে যে কোনটা কি বোঝাতে চাচ্ছে। আসল কথা তুমি লিখতে হবে। দেখো এখানে একটা উদাহরণ আমি লিখে এনেছি, যে অধম রতন পাইলে কি হইবে ফল, উপদেশে কখনো কি সাধু হয় ফল, ভালো মন্দ দোষ গুণ আধারেতে ধরে, ভুজঙ্গ অমৃত খেয়ে গরল উগরে, লবণ জলধি জল করিয়া ভক্ষণ, জলধর করে দেখো সুধা বরিশন, সুজনে সুজস গায় পূজস ঢাকিয়া, পূজনে পূরব করে সুরব নাসিয়া। এই যে একটা কবিতা, খুব প্রচলিত জনপ্রিয় একটা মানে নীতি বাক্য ধরনের একটা কবিতা। এখানে কবিতার অংশ আর কি, পুরো কবিতা নয়। এখানে কি বলা হচ্ছে, যে ব্যক্তি ভালো, স্বভাব কোনোদিন যায় না। হ্যাঁ, ওই যে মানুষ একটা কথা যায় না, যে কয়লা ধুইলে ময়লা যায় না, তো যারা খারাপ মানুষ তাদের স্বভাব কখনো পরিবর্তন হয় না, স্বভাব থেকে যায়। আর যারা ভালো মানুষ তারা সবসময় মানুষের ভালো দেখে, আর যারা খারাপ মানুষ তারা সবসময় মানুষের দোষ খুঁজে বেড়ায়। বুঝতে পারছো? এটাই এর মূল কথা হলো এই কবিতাটা। এইটুকু তোমাদের লিখতে হবে, বেশি না, এত কিছু দরকার নেই, শুধু লিখে রাখবে যে দেখো এই যে সমাজে ভালো মন্দ 2 ধরনের লোক বাস করে এবং এরা স্বভাব অনুযায়ী নিজেদের প্রকাশ করে। সৎ লোক শুধু ভালো দিকগুলোই দেখে, আর অসৎ লোক মানুষের গুণগুলো বাদ দিয়ে কেবল দোষ খুঁজে বেড়ায়। এই যে মানে বুঝতে তো পারছো, তোমরা লিখতে পারবে। কিন্তু আমি যেটা আজকে বলতে চাচ্ছি, যে সারাংশ লেখার ক্ষেত্রে, সারমর্ম লেখার ক্ষেত্রে তোমরা ছোট্ট করে লিখবে, যেন কেউ অনেক বড় লিখতে যাও না। আমি কিছু কিছু খাতায় এরকম পেয়েছি যে অনেক বড় করে লিখেছে, একবারে ভাব সম্প্রসারণের ঠাই মতো করে সারমর্ম লিখে রেখেছে। ওভাবে লেখা যাবে না, এবং ওখানে যে ভাষা দেওয়া আছে সেই ভাষাও নয়, নিজের মতো করে গুছিয়ে ছোট্ট করে লিখতে হবে। ঠিক আছে? এটাই ক্লাস, মানে এটা তোমাদের শুধু কথা বলা, এই বিষয়ে তোমাদের সাথে তোমরা লিখতে পারো, তোমরা জানো, তারপরও আমি একটু কথা বললাম। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাক।
তোমরা পড়তে থাকো, তোমাদের পরীক্ষা তো সামনে, পরীক্ষার প্রস্তুতি পূর্ণভাবে নিতে থাকো। বুঝতে পারছো? বাংলা তো টেক্সট পড়তে হবে বারবার, আমি তো একই কথা বারবার বলি। বারবার বলার অর্থ হলো জোর দেওয়া, কথাগুলো আমি জোর দিয়ে বলছি যে টেক্সট পড়ো। বাংলা বই আর নির্মিতের ক্ষেত্রে তোমরা পড়ো, কিছু কিছু দেখো, পড়তে থাকো। বুঝতে পারছো? এতে সমস্যা হবে না। সামনে প্রবন্ধ রচনা আছে, রচনায় গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে রচনাগুলো, এগুলো তোমরা পড়তে থাকো। তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এর আগে যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, না হলে পরে পরীক্ষার আগে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? পড়তে থাকবে, পড়া চালিয়ে যাও। হ্যাঁ, এই পর্যন্ত তাহলে আজকে ক্লাস। সবাই ভালো থাকো।